পৃষ্ঠা 94 ইন কন্টিনিউয়েশন। প্রশ্ন 5, প্রমাণ করো যে দুটি যুক্তিবাক্যের একটি বিশেষ হলে সিদ্ধান্তটি অবশ্যই বিশেষ হবে। উত্তর: প্রমাণ: দুটি যুক্তিবাক্যের একটি বিশেষ হলে সিদ্ধান্তটি অবশ্যই বিশেষ হবে। নিরপেক্ষ ন্যায় নিয়মগুলির মধ্যে নবম নিয়মে দাবি করা হয়েছে যে দুটি যুক্তিবাক্যের একটি যদি বিশেষ বচনরূপে গণ্য হয় তাহলে সিদ্ধান্তটি অবশ্যই বিশেষ বচনরূপে গণ্য হবে। নিরপেক্ষ ন্যায়ের এই দাবি অনুযায়ী উল্লেখ করা যায় যে একটি যুক্তিবাক্য বিশেষ হলে অপরটি অবশ্যই সামান্য বচন হবে, কারণ অষ্টম নিয়মে দাবি করা হয়েছে যে দুটি বিশেষ যুক্তিবাক্য থেকে কখনোই একটি বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না। আর তাই যদি হয় তাহলে এরূপ দাবি করা সঙ্গত যে এরূপ পরিস্থিতিতে দুটি সম্ভাবনা দেখা যেতে পারে, যথা: প্রথম সম্ভাবনা, প্রথম যুক্তিবাক্যটি বিশেষ আর অপ্রধান যুক্তিবাক্যটি সামান্য বচন। দ্বিতীয় সম্ভাবনা, প্রধান যুক্তিবাক্যটি সামান্য আর অপ্রধান যুক্তিবাক্যটি বিশেষ বচন। প্রথম সম্ভাবনা অনুযায়ী সম্ভাব্য জোড়: প্রধান যুক্তিবাক্যটি বিশেষ আর অপ্রধান যুক্তিবাক্যটি সামান্য হলে সম্ভাব্য জোড়গুলি হল আই এ, আই ই, ও এ এবং ও ই। দ্বিতীয় সম্ভাবনা অনুযায়ী সম্ভাব্য জোড়: আবার প্রধান যুক্তিবাক্যটি সামান্য এবং অপ্রধান যুক্তিবাক্যটি বিশেষ হলে দ্বিতীয় সম্ভাবনা অনুযায়ী সম্ভাব্য জোড়গুলি হল এ আই, ই আই, এ ও এবং ই ও। সুতরাং দেখা যায় যে প্রথম ও দ্বিতীয় সম্ভাবনা অনুযায়ী মোট সম্ভাব্য জোড় হল 8টি। এগুলি হল: 1 আই এ, 2 আই ই, 3 ও এ, 4 ও ই, 5 এ আই, 6 ই আই, 7 এ ও এবং 8 ই ও। পৃষ্ঠা 95। এখন এই জোড়গুলিকে পরীক্ষা করে দেখা যাক যে এগুলি থেকে কি সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হতে পারে। 1 নম্বর, আই এ এবং 5 নম্বর এ আই নম্বর জোড়গুলিকে পরীক্ষা করলে দেখা যায় যে দুটি ক্ষেত্রেই যুক্তিবাক্যে মাত্র একটি করে পদই ব্যাপ্য হতে পারে এবং বাকি দুটি পদ অব্যাপ্য থেকে যায়। এক্ষেত্রে এই অব্যাপ্য হেতুদোষকে পরিহার করার জন্য ওই ব্যাপ্য পদটিকে হেতুপদ রূপে গণ্য করতে হয়। এর ফলে বাকি দুটি পদ তথা পক্ষ ও সাধ্য পদকে সিদ্ধান্তে যাতে ব্যাপ্য না হতে হয় তার জন্য সিদ্ধান্তে এমন বচন হতে হয় যা কোনো পদকেই ব্যাপ্য করবে না। আর বিশেষ সদর্থক তথা আই বচনই হলো সেই বচন। সুতরাং সিদ্ধান্ত করা যায় যে দুটি যুক্তিবাক্যের একটি বিশেষ বচন হলে সিদ্ধান্তটিও বিশেষ হতে বাধ্য। 2 নম্বর তথা আই ইর আকার থেকে যদি সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে হয় তাহলে তা ও বচন হতে বাধ্য। আর সিদ্ধান্তটি যদি ও বচন হয় তাহলে সেক্ষেত্রে অবৈধ সাধ্য দোষের সম্ভাবনা থেকেই যায়। এর ফলে যুক্তিটি অবৈধ হয়। 6 নম্বর জোড় অনুযায়ী অর্থাৎ ই আই অনুযায়ী সিদ্ধান্তটিকে ও বচন করতে হয়। এর ফলে যুক্তিবাক্যে দুটি পদ ব্যাপ্য হতে পারে। এই দুটি ব্যাপ্য পদের একটিকে হেতুপদ আর একটিকে সাধ্য পদ রূপে গণ্য করতে হবে। আর ও বচন যেহেতু বিধেয়কে ব্যাপ্য করে সেহেতু সিদ্ধান্তে সাধ্য পদটিও ব্যাপ্য হবে।
অর্থাৎ অবৈধ পক্ষ দোষের আর কোনো সম্ভাবনাই থাকে না। এরূপ যুক্তিটি তাই বৈধ রূপে গণ্য হয়। সুতরাং দাবি করা সঙ্গত যে একটি যুক্তিবাক্য বিশেষ হলে সিদ্ধান্তটিকে বিশেষ বচন হতে হয়। 3 নম্বর এবং 7 নম্বর জোড় অনুযায়ী অর্থাৎ ও এ এবং এ ও জোড় দুটি অনুযায়ী সিদ্ধান্ত দুটিকেও ও বচন হতে হয়। এর ফলে প্রত্যেকটি জোড়ের যুক্তিবাক্য দুটিতে দুটি করে পদ ব্যাপ্য হয়। এই দুটি পদকে হেতুপদ ও সাধ্যপদ হতেই হয়, কারণ তা না হলে অব্যাপ্য হেতু দোষের উদ্ভব ঘটে অথবা অবৈধ সাধ্য দোষের উদ্ভব হয়। সিদ্ধান্তটি ওবচন হলে তার বিধেয় পদটি ব্যাপ্য হয়, আর সিদ্ধান্তের এই বিধেয় পদটি হল সাধ্যপদ। এক্ষেত্রে তাই সিদ্ধান্তটি বিশেষ হলে যুক্তিটি বৈধরূপে গণ্য হয়। 4 নম্বর এবং 8 নম্বর তথা ও ই এবং ই ও জোড়গুলির ক্ষেত্রেও দেখা যায় যে এগুলি থেকে কোনো বৈধ সিদ্ধান্ত নিষ্কাশিত হতে পারে না, কারণ এরূপ জোড় দুটি ন্যায় অনুমানের পঞ্চম নিয়মের বিরোধী। ন্যায়ের পঞ্চম নিয়ম অনুযায়ী দাবি করা হয় যে দুটি যুক্তিবাক্য নঞ্চর্থক হলে তা থেকে কোনো সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হতে পারে না। সুতরাং ওপরের পরীক্ষাগুলির পরিপ্রেক্ষিতে এরূপ সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে বৈধ ন্যায়ের ক্ষেত্রে দুটি যুক্তিবাক্যের একটি যদি বিশেষ বচন হয় তবে সিদ্ধান্তটিও বিশেষ বচন হবে। প্রশ্ন 6, প্রমাণ করো যে দুটি যুক্তিবাক্য অথবা হেতুবাক্য বিশেষ হলে তা থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। উত্তর: প্রমাণ: দুটি যুক্তিবাক্য অথবা হেতুবাক্য বিশেষ হলে তা থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। ধরা যাক একটি নিরপেক্ষ ন্যায়ের দুটি যুক্তিবাক্যই হলো বিশেষ। কোনো ন্যায় অনুমানে দুটি যুক্তিবাক্যই বিশেষ হলে প্রধান যুক্তিবাক্যটি যেমন বিশেষ বচনরূপে গণ্য, তেমনি অপ্রধান যুক্তিবাক্যটিও বিশেষ বচনরূপে গণ্য হবে। বিশেষ বচন বলতে আমরা আই অথবা ও বচনকেই বুঝে থাকি। আর প্রধান যুক্তিবাক্য এবং অপ্রধান যুক্তিবাক্য উভয়েই যদি বিশেষ বচন হয় তাহলে সেক্ষেত্রে সম্ভাব্য জোড়গুলি হল: 1 হলো আই আই, 2 হলো আই ও, 3 হলো ও আই এবং 4 হলো ও ও নামক 4টি জোড়। এখন এই 4টি সম্ভাব্য জোড়কে পরীক্ষা করে দেখা যাক যে এগুলি থেকে কোনো বৈধ সিদ্ধান্ত নিষ্কাশিত হতে পারে কিনা। 1 নম্বর, সব জোড় তথা আই আই জোড়ের পরীক্ষা। 1 নম্বর জোড় তথা আই আই জোড়ের পরীক্ষা। আই আই এই সম্ভাব্য জোড় থেকে সিদ্ধান্তটিকে ন্যায়ের নিয়ম অনুযায়ী আই বচনরূপে গণ্য করতে হয়। এর ফলে দেখা যায় যে সেক্ষেত্রে অব্যাপ্য হেতু দোষের উদ্ভব ঘটে, কারণ আই বচন কোনো পদকেই ব্যাপ্য করে না। অথচ ন্যায় অনুমানের নিয়ম অনুযায়ী হেতুপদকে অবশ্যই একবার না একবার ব্যাপ্য হতেই হয়। সুতরাং সিদ্ধান্ত করা যায় যে আই আই এই সম্ভাব্য জোড় থেকে কোনো বৈধ মূর্তি পাওয়া সম্ভব নয়। 2 নম্বর, জোড় তথা আই ও জোড়ের পরীক্ষা। আই ও এই সম্ভাব্য জোড় থেকে ন্যায়ের নিয়ম অনুযায়ী সিদ্ধান্তটিকে ও বচন হতে হয়। এর ফলে দেখা যায় যে সেক্ষেত্রে অবৈধ সাধ্য দোষের উদ্ভব হয়, কারণ সিদ্ধান্ত ও বচন হওয়ায় তার বিধেয় পদটি ব্যাপ্য হয়, আর সিদ্ধান্তের এই বিধেয় পদটি হল সাধ্যপদ। সুতরাং সাধ্যপদটি সিদ্ধান্তে ব্যাপ্য হওয়া সত্ত্বেও প্রধান যুক্তিবাক্যে তা ব্যাপ্য হতে পারে না, কারণ প্রধান যুক্তিবাক্যটি আই বচন হওয়ায় কোনো পদকেই ব্যাপ্য করে না। সুতরাং সিদ্ধান্ত করা যায় যে আই ও এই সম্ভাব্য জোড় থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া সম্ভব নয়। 3 নম্বর জোড় তথা ও আই জোড়ের পরীক্ষা। ও আই এই সম্ভাব্য জোড় থেকে ন্যায়ের নিয়ম অনুযায়ী সিদ্ধান্তটিকে ও বচন হতে হয়। এর ফলে দেখা যায় যে সেক্ষেত্রে দুটি দোষের সম্ভাবনা দেখা দেয়।
এই দুটি সম্ভাব্য দোষের একটি হলো অবৈধ সাধ্য দোষ এবং অপরটি হলো অব্যাপ্য হেতু দোষ। যুক্তিটিকে অব্যাপ্য হেতু দোষের হাত থেকে রক্ষা করতে গেলে সেক্ষেত্রে অবৈধ সাধ্য দোষের পথটি নিশ্চিত হয়ে ওঠে। অন্যদিকে অবৈধ সাধ্য দোষকে পরিহার করতে গেলে অব্যাপ্য হেতু দোষের পথটি প্রশস্ত হয়ে ওঠে। সুতরাং দাবি করা যায় যে এরূপ সম্ভাব্য জোট থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া সম্ভব নয়। নম্বর 4 নম্বর জোট তথা ও জোড়ের পরীক্ষা। এই সম্ভাব্য জোটটি থেকে যে কোনো সিদ্ধান্ত পাওয়া সম্ভব নয়, তা নিরপেক্ষ ন্যায়ের পঞ্চম নিয়ম দ্বারা প্রমাণিত। কারণ ন্যায়ের পঞ্চম নিয়মে বলা হয়েছে যে দুটি যুক্তিবাক্যই যদি নঞ্চর্থক হয় তাহলে তা থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। এরূপ ক্ষেত্রে যুক্তি বা অনুমানটি দুটি নঞ্চর্থক যুক্তিবাক্যজনিত দোষে দুষ্ট। সিদ্ধান্ত: এই সম্ভাব্য জোড়গুলির পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় যে দুটি যুক্তিবাক্যই যদি বিশেষ বচন হয় তাহলে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না। অর্থাৎ যুক্তিবাক্য দুটির একটি বিশেষ বচন হলে অপরটি অবশ্যই সামান্য বচন হবে। প্রশ্ন 7। প্রমাণ করো যে প্রধান আশ্রয় বাক্য বিষয় বিশেষ এবং অপ্রধান আশ্রয় বাক্যটি নঞ্চর্থক হলে কোনো বৈধ সিদ্ধান্ত সম্ভব নয়। অথবা প্রমাণ করো যে একটি ন্যায় অনুমানে প্রধান আশ্রয় বাক্য হেতুবাক্য বিশেষ হলে এবং অপ্রধান আশ্রয় বাক্য হেতুবাক্য নঞ্চর্থক হলে তা থেকে কোনো বৈধ সিদ্ধান্ত নিশ্চিত হয় না। উত্তর: প্রমাণ: প্রধান আশ্রয় বাক্য বিশেষ এবং অপ্রধান আশ্রয় বাক্যটি নঞ্চর্থক হলে কোনো বৈধ সিদ্ধান্ত সম্ভব নয়। ন্যায় অনুমানের দশম নিয়মে বলা হয়েছে যে প্রধান যুক্তিবাক্যটি যদি বিশেষ বচন হয় এবং অপ্রধান যুক্তিবাক্যটি যদি নঞ্চর্থক বচন হয় তাহলে তা থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া সম্ভব নয়। এইরূপ দাবির সমর্থনে যে প্রমাণের উপস্থাপনা করা যায় তা হল ধরা হলো যে কোনো ন্যায় অনুমানের প্রধান যুক্তিবাক্যটি হলো বিশেষ বচন, তাহলে তা হবে হয় বচন অথবা ও বচন। আর ধরা হলো যে 2 নম্বর, কোনো ন্যায় অনুমানের অপ্রধান যুক্তিবাক্যটি হলো নঞ্চর্থক বচন, তাহলে তা হবে হয় বচন অথবা ও বচন। এই দুটি শর্তে প্রধান ও অপ্রধান যুক্তিবাক্যের সম্ভাব্য জোড়গুলি হলো আইই, আইও, ওই ও ও। এই চারটি জোট ছাড়া ন্যায় অনুমানের আর কোনো সম্ভাব্য জোট হতে পারে না। এখন এই চারটি সম্ভাব্য জোড়কে একে একে পরীক্ষা করে দেখা যাক যে সেগুলি থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় কিনা। পৃষ্ঠা 96। প্রথম সম্ভাব্য জোড়ের পরীক্ষা। প্রথম সম্ভাব্য জোড়টি হলো আইই। ন্যায় নিয়ম অনুযায়ী এরূপ সম্ভাব্য জোড়ের ক্ষেত্রে সিদ্ধান্তটি অবশ্যই ও বচন হবে, আর সিদ্ধান্তটি যদি ও বচন হয় তাহলে ন্যায় অনুমানের পূর্ণাঙ্গ আকারটি হবে নিম্নরূপ। উদাহরণ: কোনো এম হয় পি আই অ্যারো দিয়ে লেখা প্রধান যুক্তিবাক্য। দ্বিতীয় লাইনে কোনো এম নয় এস ই অ্যারো দিয়ে লেখা অপ্রধান যুক্তিবাক্য। সুতরাং কোনো এস নয় পি ও অ্যারো দিয়ে লেখা সিদ্ধান্ত। ব্যাখ্যা: এক্ষেত্রে পি পদটি প্রধান যুক্তিবাক্যে আই বচনের বিধেয়তে অবস্থান করায় তা ব্যাপ্য নয়, কারণ আই বচন উদ্দেশ্য বা বিধেয় কোনো পদকেই ব্যাপ্য করে না। আর এই পি নামক পদটি সাধ্যপদ হওয়ায় এক্ষেত্রে অবৈধ সাধ্য দোষের উদ্ভব ঘটেছে।
সুতরাং আই.ই. এরূপ সম্ভাব্য জোট থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া সম্ভব নয়। দ্বিতীয় সম্ভাব্য জোড়ের পরীক্ষা। দ্বিতীয় সম্ভাব্য জোটটি হলো আই.ও। ন্যায় অনুমানের নিয়ম অনুযায়ী এরূপ সম্ভাব্য জোড়ের ক্ষেত্রে সিদ্ধান্তটি হবে ও বচন, আর সিদ্ধান্তটি যদি ও বচন হয় তাহলে এক্ষেত্রে পূর্ণাঙ্গ ন্যায় অনুমানের আকারটি হবে নিম্নরূপ। উদাহরণ, কোনো এম হয় পি ব্র্যাকেটে আই অ্যারো দিয়ে প্রধান যুক্তিবাক্য। এরপর কোনো এম নয় এস ব্র্যাকেটে ও অ্যারো দিয়ে অপ্রধান যুক্তিবাক্য। সুতরাং কোনো এস নয় পি ব্র্যাকেটে ও অ্যারো দিয়ে সিদ্ধান্ত। ব্যাখ্যা। এরূপ যুক্তির আকারটিতে দেখা যায় যে সিদ্ধান্তটি ও বচন হওয়ায় তার বিধেয় পদ তথা পি ব্যাপ্য হয়েছে, কিন্তু ওই বিধেয় পদটি আবার প্রধান যুক্তিবাক্যে আই বচনের বিধেয় স্থানে অবস্থান করায় ব্যাপ্য নয়, কারণ আই বচন উদ্দেশ্য বা বিধেয় কোনো পদকেই ব্যাপ্য করে না। আর এই পি পদটি সাধ্য পদরূপে গণ্য হওয়ায় ন্যায়ের চতুর্থ নিয়মকে লঙ্ঘন করে অবৈধ সাধ্য দোষের আবির্ভাব ঘটিয়েছে। অর্থাৎ আই.ও এই সম্ভাব্য জোট থেকে প্রমাণিত হয় যে এ থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না। তৃতীয় চতুর্থ জোড়ের পরীক্ষা। তৃতীয় ও চতুর্থ সম্ভাব্য জোটটি হল ও.ই. এবং ও.ও। এই দুটি সম্ভাব্য জোট থেকেই কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না, কারণ এই দুটি সম্ভাব্য জোড়ই হল পঞ্চম নিয়মের বিরোধী। পঞ্চম নিয়ম অনুসারে দাবি করা যায় যে দুটি যুক্তিবাক্য যদি নঞ্চত্বক হয় তাহলে তা থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না। এ দুটি ক্ষেত্রে তাই দুটি নঞ্চত্বক যুক্তিবাক্যজনিত দোষের উদ্ভব ঘটে। সিদ্ধান্ত। ওপরের সম্ভাব্য জোটগুলিকে পরীক্ষা করে দেখা গেল যে ওই চারটি সম্ভাব্য জোট থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না, কারণ এগুলি থেকে যদি সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাহলে সেগুলি বিভিন্ন রকম দোষের উদ্ভব ঘটায়। সুতরাং প্রমাণিত হয় যে প্রধান যুক্তিবাক্যটি যদি বিশেষ হয় এবং অপ্রধান যুক্তিবাক্যটি যদি নঞ্চত্বক হয় তাহলে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না। প্রশ্ন 8। ন্যায়ের সংস্থান কি? সংস্থান কয় প্রকার ও কী কী? উদাহরণ সহ আলোচনা করো। এখানে লেখা 3+3। ন্যায়ের সন্ধান। ন্যায় অনুমানের অন্তর্গত যুক্তিবাক্য দুটির মধ্যে হেতুপদের অবস্থান অনুযায়ী ন্যায়ের যে ভিন্ন ভিন্ন রূপ বা আকৃতি হয় তাকেই বলা হয় ন্যায়ের সংস্থান ব্র্যাকেটে ফিগার অফ সিলোজিজম। ন্যায় অনুমানে হেতুপদের অবস্থান। প্রত্যেকটি ন্যায় অনুমান সাধ্য পক্ষ এবং হেতু এই তিনটি করে পদ থাকে। এই তিনটি পদেরই ব্যবহার হলো দুবার করে, সুতরাং হেতুপদেরও ব্যবহার দুবার। এই দুবারের মধ্যে হেতুপদটি একবার থাকে প্রধান যুক্তিবাক্যের উদ্দেশ্যে অথবা বিধেয়তে, আর একবার থাকে অপ্রধান যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয়তে। হেতুপদটি তাই বিভিন্ন সময়ে যুক্তিবাক্য দুটির বিভিন্ন জায়গায় অবস্থান করে। এর ফলে ন্যায় অনুমানের বিভিন্ন রকম আকৃতি দেখা যায়। ন্যায়ের এই সমস্ত আকৃতি বা রূপকেই বলা হয় ন্যায়ের সংস্থান। ন্যায় সংস্থানের প্রকার। হেতুপদের ব্র্যাকেটে এম
অবস্থান অনুযায়ী ন্যায়ের সংস্থান হলো মোট 4 প্রকার। এই 4 প্রকার সংস্থান হলো যথাক্রমে 1 প্রথম সংস্থান ফার্স্ট ফিগার, 2 দ্বিতীয় সংস্থান সেকেন্ড ফিগার, 3 তৃতীয় সংস্থান থার্ড ফিগার এবং 4 চতুর্থ সংস্থান বা ফোর্থ ফিগার। ন্যায়ের এই 4 প্রকার সংস্থানকে পর্যায়ক্রমিকভাবে উদাহরণসহ আলোচনা করা হলো। প্রথম সংস্থান। ন্যায় অনুমানে যে সংস্থানে হেতুপদ ব্র্যাকেটে এম টি প্রধান যুক্তিবাক্যের উদ্দেশ্য স্থানে এবং অপ্রধান যুক্তিবাক্যের বিধেয় স্থানে অবস্থান করে সেই সংস্থানকেই বলা হয় প্রথম সংস্থান। উদাহরণ: সকল শিক্ষিত মানুষ হয় সাম্যবাদী ব্র্যাকেটে এ। এখানে শিক্ষিত মানুষের নিচে লেখা আন্ডারলাইন করে হেতুপদ ব্র্যাকেটে এম এবং ডান দিকে অ্যারো দিয়ে লেখা প্রধান যুক্তিবাক্য। এরপর লেখা সকল উদার মানুষ হয় শিক্ষিত মানুষ ব্র্যাকেটে এ। শিক্ষিত মানুষ আন্ডারলাইন করে নিচে লেখা হেতুপদ ব্র্যাকেটে এম এবং ডান দিকে অ্যারো দিয়ে লেখা অপ্রধান যুক্তিবাক্য। সুতরাং সকল উদার মানুষ হয় সাম্যবাদী ব্র্যাকেটে এ, অ্যারো দিয়ে লেখা সিদ্ধান্ত। সাংকেতিক উদাহরণ: সকল এম হয় পি ব্র্যাকেটে এ, অ্যারো দিয়ে লেখা প্রধান যুক্তিবাক্য। সকল এস হয় এম ব্র্যাকেটে এ, অ্যারো দিয়ে লেখা অপ্রধান যুক্তিবাক্য। সুতরাং সকল এস হয় পি ব্র্যাকেটে এ, অ্যারো দিয়ে সিদ্ধান্ত। আকারগত উদাহরণ: এখানে উল্টো জেডের মতো লেখা আছে। প্রথমে একটা লাইন ডান দিক থেকে বাঁ দিকে গেছে, ডান দিকের ওপরে লেখা পি এবং বাঁ দিকে যেখানে শেষ হয়েছে ওটা লেখা এম। ওখান থেকে আবার ডাউনওয়ার্ড একটা লাইন গেছে, ওখানে লেখা এম এবং সেখান থেকে আবার বাঁ দিকে একটা লাইন গেছে, ওখানে লেখা এস। মানে পি দিয়ে স্টার্ট করে এম, এম থেকে নিচে এম, আবার এম থেকে পাশে এস। সুতরাং এস ডট 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 লাইন দিয়ে লেখা পি। ব্যাখ্যা: এটি হলো আকারগত উদাহরণ। ওপরে প্রত্যেকটি উদাহরণেই দেখা যায় যে প্রধান যুক্তিবাক্যে হেতুপদটি এম উদ্দেশ্যস্থানে এবং অপ্রধান যুক্তিবাক্যে হেতুপদটি এম বিধেয় স্থানে অবস্থান করেছে। এর ফলে এটি প্রথম সংস্থানের রূপ বা আকৃতি গ্রহণ করেছে। পৃষ্ঠা 97। দ্বিতীয় সংস্থান। ন্যায় অনুমানে যে সংস্থানে হেতুপদটি ব্র্যাকেটে এম প্রধান ও অপ্রধান উভয় যুক্তিবাক্যেরই বিধেয় স্থানে অবস্থান করে সেই সংস্থানকেই বলা হয় দ্বিতীয় সংস্থান। উদাহরণ হলো: সকল সাম্যবাদী হয় শিক্ষিত মানুষ ব্র্যাকেটে এ। নিচে শিক্ষিত মানুষ আন্ডারলাইন করে নিচে লেখা আছে হেতুপদ ব্র্যাকেটে এম, পাশে অ্যারো দিয়ে লেখা প্রধান যুক্তিবাক্য। এরপর সকল উদার মানুষ হয় শিক্ষিত মানুষ ব্র্যাকেটে এ, শিক্ষিত মানুষে আন্ডারলাইন করা আর নিচে লেখা হেতুপদ ব্র্যাকেটে এম, অ্যারো দিয়ে লেখা অপ্রধান যুক্তিবাক্য। সুতরাং সকল উদার মানুষ হয় সাম্যবাদী ব্র্যাকেটে এ, অ্যারো দিয়ে সিদ্ধান্ত। সাংকেতিক: সকল পি হয় এম ব্র্যাকেটে এ, অ্যারো দিয়ে প্রধান যুক্তিবাক্য। সকল এস হয় এম ব্র্যাকেটে এ, অ্যারো দিয়ে অপ্রধান যুক্তিবাক্য। সুতরাং সকল এস হয় পি ব্র্যাকেটে এ, অ্যারো দিয়ে সিদ্ধান্ত। আকারগত:
পি, পি থেকে একটা লাইন টানা হয়েছে, শেষ হচ্ছে এম। এবার এম থেকে নিচে ছোট একটি লাইন, ওটা হলো তার নিচে লেখা এম। আবার এম থেকে একটা বাইরের দিকে মানে লেফটের দিকে বাঁ দিকে লাইন টানা হয়েছে, ওটা হলো এস। পি এম, এম থেকে এম, আবার এম থেকে এস। সুতরাং এস ডট 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 লাইন দিয়ে লেখা পি। ব্যাখ্যা: ওপরের প্রত্যেকটি উদাহরণেই দেখা যায় যে হেতুপদ এম প্রধান ও অপ্রধান যুক্তি বাক্যেরই বিধেয় স্থানে অবস্থান করছে। এর ফলে এটি দ্বিতীয় সংস্থানের রূপ নিয়েছে। তৃতীয় সংস্থান: ন্যায় অনুমানে যে সংস্থানে হেতুপদটি ব্র্যাকেটে এম প্রধান ও অপ্রধান উভয় যুক্তিবাক্যেরই বিধেয় স্থানে অবস্থান করে সেই সংস্থানকেই বলা হয় তৃতীয় সংস্থান। উদাহরণ: সকল শিক্ষিত মানুষ হয় সাম্যবাদী, ব্র্যাকেটে এ। শিক্ষিত মানুষে আন্ডারলাইন করা, তার নিচে লেখা হেতুপদ ব্র্যাকেটে এম, অ্যারো দিয়ে লেখা পাশে প্রধান যুক্তিবাক্য। এরপর সকল শিক্ষিত মানুষ হয় উদার মানুষ, ব্র্যাকেটে এ, অ্যারো দিয়ে লেখা অপ্রধান যুক্তিবাক্য। আর শিক্ষিত মানুষের নিচে লেখা আছে হেতুপদ ব্র্যাকেটে এম। সুতরাং সকল উদার মানুষ হয় সাম্যবাদী, ব্র্যাকেটে এ, অ্যারো দিয়ে সিদ্ধান্ত। সাংকেতিক উদাহরণ: সকল এম হয় পি, ব্র্যাকেটে এ, অ্যারো দিয়ে প্রধান যুক্তিবাক্য। এরপর সকল এম হয় এস, ব্র্যাকেটে এ, অ্যারো দিয়ে অপ্রধান যুক্তিবাক্য। সুতরাং সকল এস হয় পি, ব্র্যাকেটে এ, অ্যারো দিয়ে সিদ্ধান্ত। আকারগত উদাহরণ: এখানে ডান দিক থেকে বাঁ দিকে একটা লাইন করা হচ্ছে। ডান দিকে লেখা আছে পি এবং বাঁ দিকে লেখা এম। এম থেকে নিচে একটা লাইন টানা হয়েছে, সেখানেও লেখা এম। তারপরে আবার এম থেকে ডান দিকে লাইন টানা হয়েছে, ওখানে লেখা এস। সুতরাং এস ডট 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 দিয়ে লেখা পি। ব্যাখ্যা: ওপরে প্রত্যেকটি উদাহরণই দেখা যায় যে হেতুপদ এম উভয় যুক্তিবাক্যেরই উদ্দেশ্য স্থানে অবস্থান করছে। এর ফলে এটি তৃতীয় সংস্থানের রূপ পরিগ্রহ করেছে। চতুর্থ সংস্থান: ন্যায় অনুমানের যে সংস্থানে হেতুপদটি ব্র্যাকেটে এম প্রধান যুক্তিবাক্যের বিধেয় স্থানে এবং অপ্রধান যুক্তিবাক্যের উদ্দেশ্য স্থানে অবস্থান করে সেই সংস্থানকেই বলা হয় চতুর্থ সংস্থান। উদাহরণ: সকল সাম্যবাদী হয় শিক্ষিত মানুষ, ব্র্যাকেটে এ, অ্যারো দিয়ে লেখা প্রধান যুক্তিবাক্য। এরপর সকল শিক্ষিত মানুষ হয় উদার মানুষ, ব্র্যাকেটে এ, অ্যারো দিয়ে অপ্রধান যুক্তিবাক্য। সুতরাং সকল উদার মানুষ হয় সাম্যবাদী, ব্র্যাকেটে এ, অ্যারো দিয়ে সিদ্ধান্ত। সাংকেতিক উদাহরণ: সকল পি হয় এম, ব্র্যাকেটে এ, অ্যারো দিয়ে প্রধান যুক্তিবাক্য। সকল এম হয় এস, ব্র্যাকেটে এ, অ্যারো দিয়ে অপ্রধান যুক্তিবাক্য। সুতরাং সকল এস হয় পি, ব্র্যাকেটে এ, অ্যারো দিয়ে সিদ্ধান্ত। আকারগত উদাহরণ: পি একদম বাঁ দিকে লেখা পি, পি থেকে এম একটা লাইন টানা হয়েছে, ওটা হলো পি এম। এম থেকে ডায়াগোনালি লাইন টানা হয়েছে, ওটা হলো এম। আবার তারপর এম থেকে নিচের এম থেকে ডান দিকে লাইন টানা হয়েছে, ওখানে লেখা এস।
সুতরাং এস ডট 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 দিয়ে পি। ব্যাখ্যা। ওপরের প্রত্যেকটি উদাহরণেই দেখা যায় যে হেতুপদটি ব্র্যাকেটে এম প্রধান যুক্তিবাক্যের বিধেয় স্থানে এবং অপ্রধান যুক্তিবাক্যের উদ্দেশ্য স্থানে অবস্থান করেছে। এর ফলে এটি চতুর্থ সংস্থানের রূপ লাভ করেছে। প্রশ্ন 9, ন্যায়ের মূর্তি ব্র্যাকেটে মুড বলতে কি বোঝো? নিরপেক্ষ ন্যায়ের মোট সম্ভাব্য মূর্তি কতগুলি? এদের মধ্যে বৈধ মূর্তি কতগুলি? মার্কস 3+3। উত্তর, ন্যায়ের মূর্তি। নিরপেক্ষ ন্যায়ের অন্তর্গত নিরপেক্ষ বচনগুলির গুণ ও পরিমাণ ব্র্যাকেটে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অনুযায়ী ন্যায় অনুমানে যে বিশেষ বিশেষ রূপ দেখা যায় সেগুলোকেই বলা হয় ন্যায়ের মূর্তি, মুডস অফ সিলোজিজম। উদাহরণ 1, সকল এম হয় পি ব্র্যাকেটে এ, কোনো এম নয় এস ব্র্যাকেটে ই, সুতরাং কোনো এস নয় পি ব্র্যাকেটে ই। উদাহরণ 2, সকল এম হয় পি ব্র্যাকেটে এ, সকল এস হয় এম ব্র্যাকেটে এ, সুতরাং সকল এস হয় পি ব্র্যাকেটে এ। ব্যাখ্যা। প্রথম উদাহরণটির ক্ষেত্রে ন্যায়ের আকার যা দ্বিতীয়টির ক্ষেত্রে ন্যায়ের আকার, কিন্তু তা নয়, কারণ প্রথমটির আকার হলো এ ই ই, কিন্তু দ্বিতীয়টির আকার হলো এ এ এ। এগুলিকেই বলা হয় ন্যায়ের মূর্তি। মূর্তির সংকীর্ণ অর্থ ও ব্যাপক অর্থ। মূর্তি শব্দটিকে তর্কবিদ্যায় দুটি অর্থে ব্যবহার করা হয়েছে। এই দুটি অর্থের একটি হলো মূর্তির সংকীর্ণ অর্থ এবং অপরটি হলো মূর্তির ব্যাপক অর্থ। মূর্তির সংকীর্ণ অর্থে শুধুমাত্র যুক্তিবাক্য দুটির গুণ ও পরিমাণকে নির্দেশ করা হয়, কিন্তু মূর্তির ব্যাপকতম অর্থে এই দুটি যুক্তিবাক্য ও সিদ্ধান্তের গুণ ও পরিমাণকে নির্দেশ করা হয়। পৃষ্ঠা 98, নিরপেক্ষ ন্যায়ের মোট সম্ভাব্য মূর্তির সংখ্যা। সংকীর্ণ অর্থে মূর্তির সংখ্যা। সংকীর্ণ অর্থে মূর্তির সংখ্যাকে হিসেব করলে শুধু যুক্তিবাক্য দুটির গুণ ও পরিমাণকে হিসেব করতে হয়। এই হিসেব এ, ই, আই এবং ও এই চারটি নিরপেক্ষ বচনকে হিসেবের অন্তর্ভুক্ত করতে হয়। এ বচনের হিসেবে বলা যায় যে প্রধান যুক্তিবাক্য এ বচন হলে অপ্রধান যুক্তিবাক্যের সম্ভাবনা হলো এ, ই, আই, ও এই চারটি। অর্থাৎ এ বচনের সম্ভাব্য মূর্তি হলো এ এ, এ ই, এ আই এবং এ ও এই চারটি। আবার ই বচনের সম্ভাব্য মূর্তি হলো ই এ, ই ই, ই আই এবং ই ও এই চারটি। আই বচনের সম্ভাব্য মূর্তি হলো আই এ, আই ই, আই আই এবং আই ও এই চারটি। আর ও বচনের সম্ভাব্য মূর্তি হলো ও এ, ও ই, ও আই ও ও এই চারটি। অর্থাৎ যে কোনো একটি সংস্থানে শুধু যুক্তিবাক্য দুটির গুণ ও পরিমাণ অনুসারে মূর্তির মোট সংখ্যা হলো 4 + 4 + 4 + 4 = 16 বা 16টি। এখানে সংস্থানে যদি মোট 16টি মূর্তি দেখা যায়, তাহলে 4টি সংস্থানে মোট 64টি, 16 × 4 = 64টি মূর্তি পাওয়া যাবে। এরূপ হিসাবটি হলো শুধু যুক্তিবাক্য দুটির গুণ ও পরিমাণের হিসেব ধরে। একটি সংস্থানে যে 16টি মূর্তি পাওয়া যায় সেগুলিকে টেবিলের মাধ্যমে উল্লেখ করা যায়। একটি সংস্থানে এখানে যে টেবিলটা করা আছে 4টি কলাম। প্রথম কলামটা এ এ, এ ই, এ আই, এ ও, মোট 4টে। তারপরে ই এ, ই ই, ই আই, ই ও 4টি। তারপর আই এ, আই ই, আই আই,
আই ও। এরপর এটি চারটি ও এ, ও ই, ও আই, ও ও, চারটি। অর্থাৎ সংকীর্ণ অর্থে চারটি সংস্থানে 16 × 4 64টি মোট মূর্তি পাওয়া যায়। ব্যাপক অর্থে মূর্তির সংখ্যা। ব্যাপকতম অর্থে মূর্তির সংখ্যা হিসেব করতে গেলে দুটি যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত, এই তিনটি নিরপেক্ষ বচনেরই গুণ ও পরিমাণের হিসেব করতে হয়। এরূপ হিসেবের নিরীক্ষে প্রত্যেকটি মূর্তিরই আবার 4টি (4 করে মূর্তি দেখা যায়। যেমন এই মূর্তিটির সম্ভাব্য 4টি মূর্তি হল এ, এএই, এএআই, এএও। অর্থাৎ মাঝখানে একটা বক্স করে লেখা এ, তার থেকে 4টি লাইন ড্র করা হয়েছে। প্রথমটি এআই, তারপরেটি প্রথমে এ, তারপরটা ই, তারপরটা আই, তারপরটা ও। এটা হলো প্রথম, ইটা হলো দ্বিতীয় নম্বর, আইটা হলো তৃতীয় নম্বর, ও হলো চতুর্থ নম্বর। সেই কারণেই দাবি করা যায় যে 64টি সম্ভাব্য মূর্তির যদি প্রত্যেকটির আবার 4টি করে মূর্তি দেখা যায়, তাহলে ব্যাপক অর্থে মোট সম্ভাব্য মূর্তি হল 64 × 4 256টি। বৈধ মূর্তির সংখ্যা। ন্যায় অনুমানের সম্ভাব্য মূর্তির সংখ্যা হলো 256টি, কিন্তু বৈধ মূর্তির সংখ্যা হলো মোট 19টি। কারণ এই 19টি বৈধ মূর্তি ছাড়া আর সমস্তগুলিই কোনো না কোনোভাবে দোষযুক্ত। এই 19টি বৈধ মূর্তির মধ্যে প্রথম সংস্থানে হলো 4টি, দ্বিতীয় সংস্থানে 4টি, তৃতীয় সংস্থানে 6টি এবং চতুর্থ সংস্থানে 5টি। এই 19টি বৈধ মূর্তিকেই তাই এভাবেই উপস্থাপিত করা যায়। এখানে একটি টেবিল করা হয়েছে যেখানে 6টি কলাম করা হয়েছে। প্রথমটির ওপরের সংস্থান, যেটা হলো বৈধ মূর্তি, তারপরে প্রথম, নিচে লেখা 4, তারপরেরটি দ্বিতীয়, নিচে লেখা 4, তারপরে তৃতীয়, নিচে লেখা 6, তারপরে চতুর্থ, নিচে লেখা 5। মোট বৈধ মূর্তি 19। প্রশ্ন 10। ন্যায় অনুমানের বৈধ মূর্তিগুলি কি তা সংস্থানে অনুযায়ী উল্লেখ করো। উত্তর: সংস্থান অনুযায়ী ন্যায় অনুমানের বৈধ মূর্তি। ন্যায়ের যে সমস্ত মূর্তির ক্ষেত্রে ন্যায়ের 10টি নিয়মকে যথাযথভাবে অনুসরণ করা হয়েছে সেগুলিকেই বলা হয় ন্যায়ের বৈধ মূর্তি। (ভ্যালিড মোডস অফ সিলোজিজম). ন্যায় অনুমানের এরূপ বৈধ মূর্তি হল মোট 19টি। 4টি সংস্থানের ব্যাপক অর্থে মোট 256টি মূর্তি দেখা গেলেও এদের মধ্যে মাত্র 19টি মূর্তি বৈধ রূপে গণ্য। এই 19টি শুদ্ধ বা বৈধ রূপে গণ্য হওয়ায় 256 - 19 = 237টি মূর্তি অবৈধ বা ইনভ্যালিড রূপে গণ্য। এগুলি অবৈধ এই কারণে যে এগুলি ন্যায়ের নিয়মগুলির কোনোটি না কোনোটিকে ভঙ্গ করে। এখন কোন সংস্থানে কটি শুদ্ধ মূর্তি আছে তা সংস্থান অনুযায়ী উল্লেখ করা হলো। প্রথম সংস্থানের শুদ্ধ মূর্তি। প্রথম সংস্থানের শুদ্ধ মূর্তি হলো মোট 4টি। প্রথম সংস্থানে অবস্থান করে এই 4টি মূর্তি যথাযথভাবে ন্যায়ের নিয়মগুলিকে অনুসরণ করেছে বলে এগুলিকে শুদ্ধ মূর্তির মর্যাদা দেওয়া হয়েছে। প্রথম সংস্থানের এই 4টি শুদ্ধ মূর্তির নাম হলো: 1. বারবারা, ড্যাশ দিয়ে ব্র্যাকেটে লেখা AAA -1। 2. সেলারেন্ট, CELARENT, ড্যাশ ব্র্যাকেটে EAE -1 ব্র্যাকেট ক্লোজ। 3 নম্বর DARII, ড্যাশ
ব্র্যাকেটে AII ড্যাশ 1 না I ড্যাশ I। 4 নম্বর ফেরিও FERIO ড্যাশ ব্র্যাকেটে EIO মাইনাস I। দ্বিতীয় সংস্থানের শুদ্ধ মূর্তি। প্রথম সংস্থানের ন্যায় দ্বিতীয় সংস্থানের শুদ্ধ মূর্তি হলো মোট 4টি। এই 4টি মূর্তি দ্বিতীয় সংস্থানে অবস্থান করে ন্যায় অনুমানের নিয়মগুলিকে যথাযথভাবে অনুসরণ করেছে বলে এগুলিকে শুদ্ধ মূর্তির মর্যাদা দেওয়া হয়েছে। দ্বিতীয় সংস্থানের এই 4টি শুদ্ধ মূর্তি হলো 1 CESARE CESARE ড্যাশ ব্র্যাকেটে EAE মাইনাস 2। 2 নম্বর CAMES TRES মাইনাস ব্র্যাকেটে AEE মাইনাস 2। নাম্বার 3 বা 3 Festino FESTINO ড্যাশ ব্র্যাকেটে EIO মাইনাস 2। নাম্বার 4 Barocco BAROCO ড্যাশ ব্র্যাকেটে AOO মাইনাস 2। প্রথম সংস্থানের শুদ্ধ মূর্তি ওখানে ওটা -1 হবে, I না -111, এটা হলো -222। তৃতীয় সংস্থানের শুদ্ধ মূর্তির সংখ্যা হলো মোট 6টি। এই 6টি মূর্তি তৃতীয় সংস্থানে অবস্থান করে ন্যায় অনুমানের নিয়মগুলিকে যথাযথভাবে অনুসরণ করেছে বলে এগুলিকে শুদ্ধ মূর্তির মর্যাদা দেওয়া হয়েছে। তৃতীয় সংস্থানেই শুদ্ধ মূর্তির সংখ্যা সবচেয়ে বেশি। এই শুদ্ধ মূর্তিগুলি হল যথাক্রমে 1 ডারাপটি DARAPTI ড্যাশ ব্র্যাকেটে AAI মাইনাস 3। 2 DISAMIS দিসামেস ড্যাশ ব্র্যাকেটে IAI মাইনাস 3। নাম্বার 3 DATISI ড্যাশ ব্র্যাকেটে AII মাইনাস 3। নাম্বার 4 Philapton FELAPTON minus EAO minus 3. Number 5 BOCARDO Bocardo minus bracket OAO minus 3. Number 6 FERISON minus bracket EIO minus 3. চতুর্থ সংস্থানের শুদ্ধ মূর্তি। চতুর্থ সংস্থানের শুদ্ধ মূর্তির সংখ্যা হলো 5টি। এই 5টি মূর্তি ন্যায়ের চতুর্থ সংস্থানে অবস্থান করে ন্যায় অনুমানের নিয়মগুলিকে যথাযথভাবে অনুসরণ করতে সমর্থ হয়েছে বলে এগুলি শুদ্ধ মূর্তির মর্যাদা লাভ করেছে। এই 5টি শুদ্ধ মূর্তি হলো 1 নম্বর BRAMANTIP Brahmantip dash bracket AAI minus 4. Number 2 CAMENES dash bracket AEE minus 4. Number 3 DIMARIS minus bracket IAI minus 4. Number 4 FESAPO 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 minus na dash bracket EAO minus 4 bracket close. Number 5 FRESISON dash bracket EIO dash or minus 4.